আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের অধিভুক্তি বাতিল, উপাচার্যের সঙ্গে অধ্যক্ষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত। চাকরির জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, মঙ্গলবার দুপুর পর্যন্ত আলটিমেটাম। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন বিষয়ে একমত, বিএনপি ও ইসলামী আন্দোলন। জাতীয় ঐক্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থায় গুরুত্ব আরোপ। মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণের পর চিত্রনায়িকা পরিমণির জামিন, ন্যায় বিচার পাওয়ার আশা। এবং বিপিএলে খুলনাকে হারিয়ে তামিমের বরিশালের টানা 5ম জয়, দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি সিলেট স্ট্রাইকার। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: শিশু একাডেমিতে কিডস টাইম ফেয়ার আয়োজনের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি 7 কলেজ। দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হাসানের পদত্যাগ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চেয়ে আলটিমেটাম দিয়েছিল 7 কলেজের শিক্ষার্থীরা। আক্তার হোসেনের রিপোর্ট। অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হাসানের অশোভন আচরণের প্রতিবাদে রোববার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে সোমবার সকালেও ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষা সংকট দূর করতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রদান সহ 6 দফা দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থী প্রতিনিধিরা। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। এরপরে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি ও অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রায় 2.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। বাতিলের সাথে সাথে যেন আমাদের ঐতিহ্যবাহী 7 কলেজ কোথায় যাবে, তাদের শিক্ষা কারিকুলাম কীভাবে পরিচালিত হবে, সেই বিষয়ে যেন একটা সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়। আমরা যেন মূলা ঝুলিয়ে রাখার যে পরিস্থিতি আমরা দেখেছি সেটা যেন এখন দেখতে চাই না। শিক্ষার্থীদের আশা, 7 কলেজের শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সে ব্যাপারেও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেবে সরকার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। দাবি মানা না হলে 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো গাড়ি যেতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এসব দাবি দেওয়ার খবর জানাতে ঢাকা কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান সোহাগ। সোহাগ, শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে আর কি তথ্য আছে আমাদের জানান। সোহেল ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের বেড়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা তাতে স্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু গতকাল রাতে যে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের, সেগুলি নিয়ে কিন্তু তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। এবং আজকে আমি যেটি দেখতে পেয়েছি যে আজকে সন্ধ্যায় ঢাকা কলেজের 7 কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং সেখানে ঢাকা কলেজের যে প্রিন্সিপাল তিনি এই পুরো প্রশাসনিক প্রক্রিয়াগুলি সম্পর্কে তাদেরকে ব্রিফ করেছেন, কিন্তু সেখানে শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন প্রিন্সিপালের সঙ্গে। তারা চেয়েছেন যে তাদের যে দাবিগুলো আজকে সকালেও তারা যে 5 দফা দাবি জানিয়েছিলেন সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। এবং তারা কিন্তু ঢাকা কলেজের ক্যাম্পাসে তারা কিন্তু মিছিল করেছেন এবং ঢাকা কলেজের সামনে রাস্তায়ও তারা কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন। তারপরে তারা সাংবাদিকদের সামনে ব্রিফিং করেছেন। তাদের মূল দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি মামুন আহমেদ তিনি তার ব্যাপারে তাদের যে আপত্তি, তারা চাচ্ছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছেন বলে তারা যে দাবি করছেন, সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চায় সেই দাবিটিও তারা করছেন। এবং তারা একই সাথে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালকে রাত্রির সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা 7 কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিল। সেই কারণে তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য হামলার সঙ্গে জড়িত ছিলেন তাদের ভাষ্যমতে তাদেরকে 7 কলেজের তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি এইসব দাবি না মানা হয় তাহলে তারা 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবহনকে তারা যাতায়াত করতে দিবেন না এবং এখানে যে আইন থানা রয়েছে নিউ মার্কেট থানা, সেই থানা তারা ঘেরাও করবেন সেই কথা তারা বলছেন। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু 7 কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে গেছেন, যেসব শিক্ষার্থীরা এখন প্রথম বর্ষে আছেন, দ্বিতীয় বর্ষে আছেন, তৃতীয় বর্ষে আছেন, তাদের ভবিষ্যৎ কি হবে সেগুলি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং তারা বলছেন যে যেসব শিক্ষাবর্ষ বাকি রয়েছে সেগুলির জন্য তারা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তারা আর ফিরে যেতে চান না। তারা চান যে ইউজিসির নেতৃত্বে একটি ভিন্ন ব্যবস্থা হবে, সেই ব্যবস্থাপনার মাধ্যমে তারা কিভাবে তাদের শিক্ষা জীবন শেষ করবেন সেটির বিষয়ে দ্রুত একটি সমাধান আসতে হবে। এবং তারা বলছেন অতি অবশ্যই 7টি কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে, সেই সিদ্ধান্ত দ্রুত যাতে তারা পান সেই দাবি তারা জানিয়েছেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। 1 দফা দাবিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি ও আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার বিচার দাবি করেছেন তারা। পুলিশ জানিয়েছে শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আলোচনা করছে। নাজিব বেগের রিপোর্ট। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের তথ্য মতে দেশে প্রায় 10,000 ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে 1,519 মাদ্রাসার শিক্ষকরা মাসিক বেতন পান 3300 থেকে 3500 টাকা। বাকি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো এই বিক্ষোভ। শাহবাগে চারুকলা ইনস্টিটিউটের সামনে কর্মসূচিতে বক্তারা আন্দোলনকারীদের ওপর রোববার পুলিশের হামলার বিচার দাবি করেন। দাবি মানা না হলে সারা দেশ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীদের উপর কেন হামলা করা হয়েছে, আমরা তার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কে উপর থেকে নির্দেশ দিয়েছে তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনে একাত্মতা জানায় মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম। দুপুরে আলোচনার জন্য আন্দোলনকারীদের ডাকেন পুলিশের রমনা জোনের ডিসি। ভোগান্তি এড়াতে কর্মসূচি স্থগিতের আহ্বান জানায় পুলিশ। যেহেতু সব দিক থেকে পজিটিভলি এটা নিয়েছে, তাই একটু সময় লাগতে পারে, তারা যেন এটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যত দ্রুত সময় এটা আপাতত শেষ করে তাটা আলটিমেটাম দিয়ে তারা যেন একটু চলে যায়। এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। জাতীয়করণ ঘোষণা না পর্যন্ত আমরা এখান থেকে ত্যাগ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান, ধর্মঘট কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি অব্যাহতমান থাকবে ইনশাআল্লাহ। আশ্বাস নয়, দাবির যথাযথ বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের সব শেষ খবর জানাতে রাজধানীর শাহবাগে আছেন ইফতেখার উদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে।
ইফতেখার, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের সব শেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে গত 2 দিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষক তারা অবস্থান করছেন শাহবাগে চারুকলার সামনের রাস্তার দিকে। এর আগে টানা 8 দিন তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং তাদের বেশিরভাগই আসলে দূর দূরান্ত এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষক। তাদের দাবি হলো যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেই বৈষম্যহীন বাংলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি জাতীয়করণ থাকে, যদি বেতন থাকে, তাহলে তাদের কেন বেতন থাকবে না? তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেক নারী আছেন, অনেক বয়স্ক লোকেরাও আছেন যারা দীর্ঘদিন বিনা বেতনে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করিয়েছেন। তবে সর্বশেষ তাদের যে সদস্য সচিব এই আন্দোলনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের যে সদস্য সচিব আলামী, তিনি জানিয়েছেন যে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছেন যে এর মধ্যে যদি তাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে তারা কঠোর আন্দোলন এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তারা এখানে থাকার ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে। অনেক বয়স্ক লোক আছে, নারী রয়েছে, এখানে শৌচাগার ব্যবহার সহ নামাজ পড়া সহ বিভিন্ন বিষয়ে তাদের সমস্যায় পড়তে হচ্ছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তো এই মুহূর্তে তাদের দাবি যে আগামীতে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন করা হবে, অর্থাৎ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান নেবেন। সোহেল। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। জাতীয় ঐক্য ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সাথে একমত ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীতে 2 দলের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা। রাহুল রায়ের রিপোর্ট। 2024 সালের জাতীয় নির্বাচনের আগে থেকে বিভিন্ন দাবিতে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে তাদের সাথে কখনো বিএনপির আনুষ্ঠানিক বৈঠক হয়নি। 21শে জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছে দলটি। এর 6 দিন পর পুরনো পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। খুব বেশি সময়টা না নিয়ে সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মতো, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। প্রথমবারের মতো ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে কোন কোন বিষয়ে দুদল একমত তার বিস্তারিত তুলে ধরেন তিনি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। দুদলই জানিয়েছে আলোচনা চলবে আর রাষ্ট্রের স্বার্থে তারা ঐক্য ধরে রাখবেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় ও প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যে সময় লাগবে তা দিতে প্রস্তুত জামায়াত। নড়াইল সদর উপজেলার হাবখালী ইউনিয়নের হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা নুরুন্নবী জিহাদির জানাজার নামাজের শেষে তিনি এ তথ্য জানান। তিনি মনে করেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে আগামী 6 মাসের মধ্যে সব সংস্কার শেষ করা সম্ভব। সংস্কার কাজ শেষ করার পর অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব। দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে আমরা জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে
রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। বিগত সরকারের আমলে আনা ৪,০০০ কোটি টাকার ইভিএম মেশিন পুরোপুরি অকার্যকর বলে অভিযানের সত্যতা মেলায় এবার আরও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তবে কিসের ভিত্তিতে ডক্টর জাফর ইকবাল মান নির্ধারণ করেছিলেন তাও খতিয়ে দেখা হবে। ৩ বিমানবন্দরের নির্মাণ প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ১২ জনের বিরুদ্ধে আলাদা ৪টি মামলা করেছে দুদক। বিস্তারিত রোকসানা আমিনের রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৪,০০০ কোটি টাকায় কেনা ইভিএমগুলোর মান নিম্নমানের এমন তথ্যের ভিত্তিতে তা খতিয়ে দেখতে রোববার নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। নিম্নমানের ইভিএম মেশিনের সত্যতা পাওয়ায় এ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানিয়েছেন, বিশেষজ্ঞ হিসেবে ইভিএম মেশিনগুলোর মান নির্ধারণ করেছিলেন লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ইতিপূর্বে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ প্রায় ৫ কোটি টাকা জব্দ করেছে দুদক। ইউরো পাওয়া গেছে ৫৫,০০০, মার্কিন ডলার পাওয়া গেছে ১,৬৯,৩০০, এফডিআর ৭০ লক্ষ টাকা এবং স্বর্ণের গহনা ১,০০৫.৪ গ্রাম। শাহজালাল বিমানবন্দর, সিলেট ওসমানী বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ প্রকল্পে প্রায় ১,০০০ কোটি টাকা লোপাট সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক সহ ১২ জনের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১,০০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আদালতের উপর পূর্ণ বিশ্বাস আছে উল্লেখ করে পরিমণি আশা প্রকাশ করে বলেন, সত্যের জয় হবে, তিনি ন্যায় বিচার পাবেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সকাল 10টা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন চিত্রনায়িকা পরিমণি। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় রোববার পরিমণি হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ ঘটনায় জামিন চেয়ে আবেদন করেন পরিমণির আইনজীবী। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। আইনের প্রতি শ্রদ্ধাশীলতার কথা জানিয়ে পরিমণি বলেন, তিনি ন্যায় বিচার আশা করছেন। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার ২.৫ বছর পরে, ঠিক ২.৫ বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি, এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। তার আইনজীবী বলেন, পরিমণির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা করেছেন। একসাথে ২ মামলা চলতে পারে না জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা। মামলার বাদী সে ১ বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে, এবং আরও ১ বছর পর ২০২২ সালে মামলা দায়ের করে, ২০২৩ সালে মামলার প্রতিবেদন আসে। আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম, বিজ্ঞ আদালত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন। যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা, যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলা করেন সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ। দিবাগত রাতে মহান আল্লাহর কাছে ধর্মপ্রাণ মুসলমানরা রহমত ও ক্ষমা প্রার্থনা আর ইবাদত বন্দেগী পালন করেন।
ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন শবে মেরাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তার উম্মতের জন্য নিয়ে এসেছিলেন বরকতময় ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ। এ রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, অধিক হারে দরুদ পাঠ ও নফল নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। সচেতনতা ও কার্যকর উদ্যোগে চামড়া খাতের অগ্রগতি নিশ্চিতের পাশাপাশি সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ সম্ভব বলে মনে করেন বিশিষ্টজনেরা। সাভারের রেডিও কলোনির YMCA মিলনায়তনে বাংলাদেশের চামড়া শিল্পে পরিবেশ সুরক্ষা, শ্রমিক ও স্থানীয় মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সংলাপে বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতা তুলে ধরেন। দীর্ঘমেয়াদে সমন্বিত উদ্যোগের বাধ্যবাধকতা উঠে আসে আয়োজনে। মোশাহিদ রনির রিপোর্ট। দেশে চামড়া শিল্পের পথ চলা 7 দশক পেরোলেও এখনও আসেনি প্রাতিষ্ঠানিক রূপ। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনার বিপরীতে অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। LWG সনদ না থাকার কারণে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। শ্রমিকরা এই কাজ করতে যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। ট্যানারিকে অবশ্যই এই যে কনফারেন্স বা যে আইন আছে সেই আইন মেনে তারা যেন বর্জ্য পরিশোধন করে, তারা রাতের আধারে যেন ধলেশ্বরীকে বর্জ্য তারা না ফেলে। এমন বাস্তবতায় সংলাপে উঠে আসে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত নানান সংকট ও উত্তরণের রূপরেখা। যারা সংশ্লিষ্ট আছেন তারা সক্রিয় ভূমিকা পালন করবেন এবং একটা প্ল্যান তৈরি করবেন, যে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলির সমাধান অতি সত্বর সমাধান হয়। আমরা চেষ্টা করছি পরিবেশের কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়, কিভাবে আমরা পরিবেশ সম্মতভাবে চামড়া উৎপাদন করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এই যে আলোচনাটা শুরু হলো, সেই আলোচনাটাকে আসলে সব পক্ষকে নিয়ে এটাকে আসলে চালু রাখা এবং এটার যেন একটা সাস্টেনেবল পরিণতি হয়, শুধু আলোচনার জন্য আলোচনা না। এই শিল্পে শ্রমিক এবং স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। প্লাস এই সেক্টর কিন্তু সাস্টেনেবল হতে হবে, না হলে বিদেশে কিন্তু আমরা সেভাবে গ্রহণযোগ্যতা পাবো না। তো আমাদের ISO সার্টিফাইড বা আরেকটা সার্টিফিকেশন বললো সেটা নাই, সেটা থাকলে আমরা আরো বেশি আমাদের এক্সপানশন হইতো এই সেক্টর। সংবিধানের পরও আইন আছে, পরিবেশের আইন আছে, পানির আইন আছে, কৃষির আইন আছে। এই চামড়া শিল্প যেটা সম্ভাবনাময় একটা খাত, সেটা ভালো হচ্ছে না। ফ্যাক্টরিগুলো কি করছে, এই ক্রোমিয়াম সহকারে এখানে দিচ্ছে এবং এই ক্রোমিয়ামটাই এই সিটিপি থেকে ওভারফ্লো হয়ে আপনাদের নদীতে চলে যাচ্ছে, মাটিতে চলে যাচ্ছে। মৎস্য বা অন্য জীবগুলো আছে, প্রাণগুলো আছে, তারা এখান থেকে মারা যাচ্ছে বা পালাচ্ছে। পানির রং কালা হয়ে যাবে, এই পানিতে নামলে নিশ্চিতভাবে আপনার চামড়ার অসুখ হবে। টেকসই চামড়া খাত বিনির্মাণ অভিযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্প সহযোগী সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার। গাজীপুরে 10 কোটি টাকার বনভূমি উদ্ধার করেছে যৌথ বাহিনী। সদর উপজেলার ভবানীপুর বিটের বাঘের বাজারের সিঁড়িরচালা হিজড়াপট্টি এলাকার বনভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সিঁড়িরচালা এলাকার 3 একর সংরক্ষিত বনভূমিতে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাট সহ মোট 30টি স্থাপনা উচ্ছেদ করা হয়, যার বর্তমান বাজার মূল্য 10 কোটি টাকা। অভিযানে বন বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ অংশ নেয়। এবার বিপিএল আপডেট। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স। সিজন 11-এ গ্রুপ পর্বের এটাই শেষ ম্যাচ তাসকিন এনামুলের রাজশাহীর।
পেমেন্ট ইস্যুর জটিলতা না কাটলেও রাজশাহীর একাদশে ফিরেছেন দুই বিদেশি জিম্বাবুয়ান রায়ান বার এবং আফগানিস্তানের আফতাব আলম। যদিও রাজশাহীর ড্রেসিং রুমে লঙ্কান সামারাকুন সহ দেখা গেছে আরও কয়েক ফরেন ক্রিকেটারকে। টানা 2 জয়ের পর এই ম্যাচেও সিলেটি স্ট্রাইকার্সকে হারালে প্লে অফের রেসে টিকে থাকবে দুর্বার রাজশাহী। শেষ খবর পর্যন্ত সিলেটের সংগ্রহ 5 উইকেটে 59 রান। বিপিএল এর 35তম লিগ ম্যাচে খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লে অফে খেলা আগেই নিশ্চিত করেছে দলটি, তবে এই ম্যাচ জিতে অবস্থান আরও মজবুত করল তামিম ইকবালের দল। তবে খুলনার প্লে অফের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। টস হেরে আগে ব্যাট করে নাইম শেখের ঝোড়ো 50 এবং আফিফ হোসেনের দারুণ ব্যাটিংয়ে 5 উইকেট হারিয়ে 187 রান করে খুলনা টাইগার্স। 27 বলে 51 করেন নাইম, আফিফের ব্যাট থেকে আসে 27 বলে 32। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারালেও ডেভিড মালান ও অধিনায়ক তামিমের দারুণ ব্যাটিংয়ে জয় পেতে কষ্ট হয়নি। মালান 37 বলে 63 এবং তামিম করেন 25 বলে 27 রান। এটি ফরচুন বরিশালের 5ম জয়। আপনারা দেখছেন চ্যানেল এই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবারও আমন্ত্রণ। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি চলার মধ্যে গাজা পরিষ্কার ও পুনর্গঠন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। পুরো গাজা পরিষ্কার করার জন্য গাজাবাসীদের অন্য জায়গায় আবাসন তৈরি করার কথাও জানান তিনি। এমনকি তিনি গাজাবাসীদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন। একে ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে ইসরায়েলের গভীর চক্রান্তের অংশ বলে সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় 2 বছরের শিশু সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করার দিনেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সেনা সদস্য সহ লেবাননের 22 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন ও অর্ণব অন্তু অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট কিডস টাইম ফেয়ার 2025 অনুষ্ঠিত হয়েছে। 24শে জানুয়ারি থেকে শুরু হয়ে ডেটল আয়োজিত 3 দিনের এই মেলায় দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে মজার গেম ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। চতুর্থবারের মতো আয়োজিত কিডস টাইম ফেয়ারে শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে ডেটলের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার দেওয়া হয়েছে। ডেটল অনলাইন হাইজিন কারিকুলাম প্ল্যাটফর্মেও ফ্রিতে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়। এবারে কৃষি সংবাদ। দেশের দক্ষিণাঞ্চল মানেই যেন সারি সারি চিংড়ি ঘের। এই অঞ্চলের লবণাক্ততার কারণে ফসল উৎপাদনের কথা একসময় কল্পনাও করা যেত না। এখন সেই লবণাক্ত জমিতেই ফলছে রেড বিট, ফুলকপি ও টমেটো সহ নানা ফসল ও সবজি। ভাগ্য বদলাচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটের রামপাল উপজেলার চাষিদের। এবারে প্রকৃতি সংবাদ। মৌলভীবাজারের বাইক্যাবিলে বেড়েছে পরিযায়ী পাখির সংখ্যা। বেসরকারি তথ্য বলছে গত 2 বছরের তুলনায় এবছর বেশি সংখ্যক পাখি এসেছে বিলে।
তবে শিকারীদের দৌরাত্ম্যে জলজ উদ্ভিদের সংকট আর অনিয়ন্ত্রিত দর্শনার্থীদের প্রবেশ পরিযায়ী পাখিদের জন্য বড় হুমকি বলছেন গবেষকরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরেই তা কমতে থাকে। এরপর সূচকের উত্থান পতনের মধ্যে দিয়ে চলে লেনদেন। দিন শেষে ডিএসএক্স সূচক আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কমে 5130 পয়েন্টে দাঁড়ায়। এদিন হাতবদল হয় 399 কোটি কোম্পানির 344 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে 140টির, কমে 178টির এবং অপরিবর্তিত থাকে 81টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাক। সংবাদে আবারও আমন্ত্রণ। এবার জানাবো খেলার খবর। চলতি শিক্ষাবর্ষে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের অধিভুক্তি বাতিল, উপাচার্যের সঙ্গে অধ্যক্ষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত। চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, মঙ্গলবার দুপুর পর্যন্ত আলটিমেটাম। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, জাতীয় ঐক্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থায় গুরুত্ব আরোপ। মারধর, ভাঙচুর, ভয় ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণের পর চিত্রনায়িকা পরিমণির জামিন, ন্যায় বিচার পাওয়ার আশা। এবং বিপিএলে খুলনাকে হারিয়ে তামিমের বরিশালের টানা 5ম জয়, দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি সিলেটের স্ট্রাইকার। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।